বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, রিফাত আপনি কষ্ট করে আপনার মাইক, আমার কথাটা শোনা যায়? একটু ক্লিয়ারলি বলবেন। উস্তাদজি শোনা যায়। আরেকটা বিষয় উস্তাদজি, আমাদের উর্দু তো মানে বিগিনার হিসেবে পড়াবেন তাই না, নাকি জি, ফার্সি যেরকম মানে ওই প্রথম বইটাই পড়াবেন? উর্দুর ক্ষেত্রে কোন বইটা শেষ করবেন আর কি? উর্দুর ক্ষেত্রে ফার্সির ক্ষেত্রে যেমন ফার্সির ক্ষেত্রে বিগিনিয়ার যে বইটা আর কি ওইটা শেষ করবেন বললেন, মানে উর্দুর ক্ষেত্রে কোন বইটা শেষ করবেন? অনেকগুলো বই দিছেন তো। উর্দুর আমরা 5টা বই শেষ করব। ও আচ্ছা আচ্ছা। এগুলো বই তো বেশি বড় না, এই 56-60 এইরকম করে পেজ। উস্তাদজি উর্দু এই বইয়ের সেটটা তাহলে মানে আমরা কিভাবে নিব, নেওয়া প্রয়োজন আর কি? এটা হার্ড কপি নেবেন না পিডিএফ? তো আজকে আমরা পড়বো হচ্ছে লেসন 2। ঠিক আছে, সবক নাম্বার 2, আলফাজ মানে শব্দসমূহ। আলফাজ শব্দসমূহ। ফিকরে, ফিকরে মানে হচ্ছে ফ্রেজেস, ফ্রেজ যেগুলো আছে। ঠিক আছে, ফ্রেজ, বিভিন্ন ফ্রেজ পড়বো আমরা। জুমলে, ছোট ছোট বাক্য পড়বো আমরা। জুমলে মানে হচ্ছে বাক্য। ঠিক আছে, শর্ট সেন্টেন্সেস, ছোট ছোট বাক্য। ওকে, এগুলো আমরা এই অধ্যায়ের মধ্যে শিখব। ঠিক আছে, তো এখানে আমরা ভেঙে ভেঙে পড়ব। ওকে, দেখেন আল্লাহ, আল্লাহটা কিভাবে হয়েছে? আলিফ লাম লাম হে, আল্লাহ। ওকে, আলিফে। এগুলো আমাদেরকে ভেঙে ভেঙে দিচ্ছে, যেহেতু আমরা একেবারে বিগিনারে আছি। ঠিক আছে, আব্বা, আব্বা মানে হচ্ছে বাবা। ঠিক আছে, আলিফ বে বে আলিফ, আব্বা। ঠিক আছে, এখানে 2টা বে আছে, তাসদিদ হয়ে মানে মিলিত হয়ে গেছে, আব্বা মানে বাবা। তারপরে এখানে হচ্ছে লিখো, লিখো মানে হচ্ছে লেখো, লিখো মানে হচ্ছে কি লেখো। ঠিক আছে, যে আল্লাহ ইয়েক হে, আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয়। আল্লাহ ইয়েক হে, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি কিন্তু এক বলবেন না, বলবেন কি ইয়েক। উচ্চারণটা কি হবে? ইয়েক। এই যে উচ্চারণটা কি হবে? ইয়েক। ওকে, একটু বড় করে, উচ্চারণটা হবে ইয়েক। ঠিক আছে, বলেন আমি এখন, আচ্ছা, তো ইয়েক হবে, উচ্চারণটা কি হবে? ইয়েক। আপনি যদি বলেন এক, উর্দুতে ভুল, উচ্চারণটা কি হবে? ইয়েক। ঠিক আছে, তো আল্লাহ ইয়েক হে, আল্লাহ ইয়েক হে, আল্লাহ এক অদ্বিতীয়। ভেঙে দিচ্ছে মিসাল, দেখেন ইয়েক, এটা কিভাবে হয়েছে? আলিফ ইয়ায় মাঝুল কে কাফ, ইয়েক। ঠিক আছে, ইয়েক। ওকে, তারপর হচ্ছে বাল, বাল মানে হচ্ছে চুল, বাল মানে কি চুল। বে আলিফ লাম বাল, চুল। বাত, বাত মানে হচ্ছে কথা, বাত মানে কি কথা। বে আলিফ তা বাত মানে হচ্ছে কথা। দেখেন বলতেছে বাত না কারো, বাত না কারো মানে কথা বলো না। বাত মানে বাত কথা, না মানে না, কারো মানে কি বইল না। বাত না কারো, আরে কথা, কথা বইল না। ঠিক আছে, কথা বইল না। ঠিক আছে, বাত না কারো, কথা বইল না। ঠিক আছে, কথা বলো না। ওকে, আচ্ছা, কারো এটা কি হবে এখানে বলেন তো? কে বলতে পারবেন এখানে কারো? বলেন। কাফ, কাফ রে আর ওয়াও। এক মিনিট। ওকে, কি হবে? কাফ রে আর ওয়াও। আচ্ছা, আমরা এখানেই দেখি, তাহলে সুবিধা হবে বেশি। কালিটা একটু মোটা করে দেখি। কারো মানে হচ্ছে কি কাফ রে ওয়াও, কারো। ঠিক আছে, তে বলতেছে কি বাত না কারো, বাত না কারো, কথা বইল না, কথা কইও না। ওকে, ঠিক আছে। এরপরে ফে, দেখেন ফে। ঠিক আছে, তো পে পাক, পাক মানে হচ্ছে পবিত্র, পাক। পে আলিফ কাফ পাক, পাক মানে হচ্ছে পবিত্র। পানি, পানি মানে হচ্ছে পানি।
পে আলিফ নুন ইয়া, ঠিক আছে, পানি। ওকে, পানি মানে হচ্ছে পানি। যেমন বলতেছে পানি পিলো, পানি পিলো, পিলো অর্থাৎ পানি পান করো, পানি পিলো, পানি পান করো। তো পি এখানে কি কি আছে বলেন তো, শব্দটা কে বলতে পারবেন বলেন, এখানে কি আছে বলেন, একজন বলেন দয়া করে। পে আর হচ্ছে ইয়া, পে আর হচ্ছে ইয়া, পি, ইয়াই মারুফ। হ্যাঁ, পানি পিলো। এইটা এই চিহ্নগুলো এখানে ভেঙে যে কি কি আছে এখানে, ঠিক আছে। পানি পিলো মানে কি, পানি পান করো। পিনা মাছদার থেকে আসছে, পিনা মানে পান করা, ঠিক আছে। তো পানি পিলো, পানি পান করো, ঠিক আছে। বলতেছে বিসমিল্লাহ বলে সে পানি পান করতেছে। এরপর হচ্ছে তে, তেতে তাপ, তাপ মানে হচ্ছে জ্বর, তাপ মানে কি জ্বর। তে যোগ বে, তাপ মানে জ্বর। তারপরে হচ্ছে তালা, তালা, তালা মানে হচ্ছে যে তালা, জি। ওস্তাদ জি তে বে অর্থটা বুঝলাম না। তাপ, তাপ মানে হচ্ছে জ্বর, জ্বর, জ্বর। জ্বর, তাপ, ঠিক আছে। এখানে এই তাপ দুই ধরনের আছে, এক তাপ হচ্ছে তখন, তাপ মানে তখন পড়ছিলাম। হ্যাঁ, কিন্তু তাপ মানে জ্বর হয়, বুঝতে পারছেন, জ্বর, জ্বর হয়। ওকে, আপনার নেটে সার্চ দিবেন, তাপ মানে জ্বর, জ্বর হয়। ওকে, তারপর হচ্ছে তালা, তে আলিফ লাম আলিফ, তালা, ঠিক আছে। তালা মানে হচ্ছে তালা, বলতেছে ইয়ে তালা নয়া হে, ইয়ে তালা নয়া, নয়া মানে হচ্ছে নতুন, ইয়ে মানে হচ্ছে এইটা মানে এই। এখানে কিন্তু ইয়ে বলতে কি কি আছে দেখেন, এই এই শব্দটা আমরা ভাঙি, ইয়ে বলতে এখানে কি কি আছে বলেন, এই যে ইয়ে, ঠিক আছে, ইয়ার হা, ইয়া হে, ঠিক আছে, ইয়ে, ঠিক আছে, ইয়ে, ইয়ে তালা নয়া হে, নয়া, নুন ইয়া আলিফ, নয়া, ঠিক আছে। ভেঙে দিই আমরা, নয়া, ঠিক আছে, নুন ইয়া আলিফ, নয়া, নয়া মানে হচ্ছে নতুন। ওকে, তো বলতেছে ইয়ে তালা নয়া হে, আর হে, এই যে হে, এইগুলোকে দেখেন, এইটাও কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে এখানে আছে, হে, ঠিক আছে। দেখেন বাক্যের মধ্যে কিন্তু মেইন ভার্ব নাই, আছে একটা কোনো মেইন ভার্ব আছে, যেমন দেখেন এই যে পানি পিলো, এই যে পিলো এইটা একটা ভার্ব, এটা কিন্তু বাক্যের মেইন ভার্ব। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু কোনো হে নাই, কিন্তু এখানে হে কেন আছে, কারণ দেখেন ইয়ে তালা নয়া, দেখেন এগুলো সবই কিন্তু এসএম, কোনো ভার্ব নাই, এটার জন্য হে অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে নিয়ে আসছে। উস্তাদ জি এটা একটু ভেঙে ই করেন দেখান তো, কোনটা, এই যে হে, এই যে এ তালা হে, 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 জি জি জি, এটা ইয়া, এটা হচ্ছে হে ইয়া, এই হে আর ইয়ায় মাঝুল, আমরা এই যে এটা পড়ছি না, এই যে ইয়া, ইয়ায় মাঝুল একেবারে শুরুতে পড়ছি আমরা একটা, দেখেন এই যে এই যে এই যে এইটা, বুঝছেন, এইটা, এই ইয়া হইলে হবে ই এর উচ্চারণ, ই, আর ইয়া, এই ইয়া হইলে ইয়ে, ইয়ে এই ধরনের উচ্চারণ হবে, ঠিক আছে, বুঝতে পারছেন, ক্লিয়ার কি, জি বুঝতে পারছি। ইয়ার, তারপর হচ্ছে টে, 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 টুটা, টুটা মানে ভাঙ্গা, ঠিক আছে। যেমন আমরা বলি দিল টুটা মানে মন ভেঙে গেছে, ঠিক আছে, দিল টুটা মন ভেঙে গেছে, বা শীর্ষে টুটা কাজ ভেঙে গেছে। তো টুটা, টুটা মানে হচ্ছে ভেঙে যাওয়া, ভাঙ্গা। টুপি, টুপি মানে হচ্ছে টুপি, 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 ওকে। বলতেছে
টুপি পেহেন লো, পেহেন, পেহে নুন, পেহে নুন, পেহেন লো, যে টুপি পরিধান করো, টুপি পরিধান করো, পেহেন না, ঠিক আছে? টুপি পেহেন লো, টুপি কি করো? পরিধান করো। ওকে, তো এইটাকে ভাঙি আমরা, ধরেন এইটাকে এইখানে ভাঙেন, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ধরেন এই শব্দটাকে আমরা ভাঙবো এখন। কি আছে? প্রথমে পে দেন, তারপরে হচ্ছে হে, তারপরে হচ্ছে নুন, ঠিক আছে? পেহেন, পেহে নুন। ওকে, বুঝে আসছে? বুঝে আসছে কি? জি জি মহসিন ভাই, তারপরে হচ্ছে জি আলমগীর উস্তাদ, ভাই, আপনারা বুঝতেছেন? জি উস্তাদ, জি বুঝতে বুঝতে, যে হে যে ওই যে জি নিচে যে হুজুর, বুঝতে লেখছে পারতেছি। কমার মতো, এটা কিভাবে লেখছে একটু দেখাবেন? এইটা উর্দুতে, যখন উর্দুতে এই ধরনের হে থাকে, আমি আপনাদেরকে ওই এর আগেও লেখাটাই তো, এটা লেখাটা কিভাবে লিখবো আর কি, এটা কি এইখানে কমা? আমি জি বলি, এই যে এইভাবে আনছে, আমি আচ্ছা এখানে দেখেন, এই যে এইভাবে আনছে, এইভাবে বাঁকা কইরা এইভাবে দিছে, ঠিক আছে? এখানে একটা কমা দিয়ে দিবেন, এই পে হে, একটু হালকা বাঁকা করে নিয়ে আসবে, নিয়ে এখানে একটা কমা দিয়ে দিলে এটা হে হয়ে যায়। উর্দুতে এই ধরনের হে আছে, ওকে? এই ধরনের হে পাবেন আপনি উর্দুতে, এটা শব্দের মাঝখানে এই ধরনের হয়, আপনি পাবেন। আপনি এই যে কমাটা না, এই ধারা বুঝে নেন যে এটা হে, ঠিক আছে? উল্টা যে একটা কমা দিয়েছে, এই ধরনের শব্দ সামনে আসবে, তখন আপনি আবার দেখবেন যে আপনি বুঝতে পারবেন। দেখেন একটু উপরে নিয়ে এটা ভেঙে দিছে, দিয়ে একটা কমার মতন দিয়ে দিছে, এইটার মানে হচ্ছে হে, ঠিক আছে? ক্লিয়ার কি ভাই? উস্তাদ জি ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে সে, সামার, সামার মানে হচ্ছে ফল, ঠিক আছে? তারপর সাওয়াব, সাওয়াব মানে হচ্ছে সব, আপনারা পড়ে আসছেন। দেখেন, সাওয়াব কা কাম কারো, সবের কাজ করো। সাওয়াব কা কাম কারো, কাম মানে হচ্ছে কাজ, কারো মানে করো, তে সাওয়াব কা কাম করো, সবের কাজ করো, সবের কাজ করো, ঠিক আছে? সবের আচ্ছা, কাজ। কাফ লিখলে এখানে গ্যাপ দিতে হবে না? মানে এটা তো অন্য ওয়ার্ড মনে হচ্ছে, আলিফের আগে কোনো গ্যাপ নাই। কোনটা? এই যে এটা? হ্যাঁ হ্যাঁ, এইটা আগেরটা দুইটাই। না, এখানে এখানে কাফ আলিফ, একটা আলিফ আছে এইখানে, এটা আচ্ছা আলিফ, ঠিক আছে? এই যে আপনি বলতেছেন এইটা এইভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, একটু এখানে গ্যাপ একটা তো আলিফ থাকার আছে, কথা। আলিফ, আলিফ এইভাবে নিয়ে এইভাবে দিছে, একটা আলিফ আছে এখানে, এখানে কাফ যোগ আলিফ, ঠিক আছে? যখন দুইটা মিলে তখন এইভাবে হয়। আচ্ছা, বুঝতে পারছেন? জি কাফ আলিফ, ঠিক আছে? কাফ আলিফ কাম, ওকে? সওয়াব কা কাম করো, ক্লিয়ার? সবের কাজ করো। নিচে যাব? জি, ওকে জি উস্তাদ জি। ওকে, তারপর হচ্ছে যা, জিম আলিফ যা, এটা হচ্ছে আমরের সিগা, যা মানে যাও, জানা মাজদার থেকে, ঠিক আছে? জানা মাজদার থেকে, যা, যা মানে যাও, ঠিক আছে? তারপর হচ্ছে জাব, জাব মানে হচ্ছে যখন, জাব মানে হচ্ছে যখন, ওই যে জাব মানে কি? যখন, ওকে? দেখেন, আব স্কুল যা, এখন স্কুলে যাও, আব মানে হচ্ছে এখন, ঠিক আছে? এখানে খেয়াল করেন, ফার্সিতে একটা শব্দ আছে এরকম, ওইটা হচ্ছে অব, মানে হচ্ছে পানি, কিন্তু আমরা অনেক সময় যে ফার্সি উচ্চারণটাকে আমরা কি বলে থাকি? আব বলে থাকি, আব। এটা হচ্ছে ফার্সি অব, আর উর্দুটা হচ্ছে আব, মানে হচ্ছে এখন, ওকে? এখন, ঠিক আছে? আব স্কুল যা, এখন স্কুলে যাও, স্কুল। দেখেন স্কুলটা ভাঙি আমরা, চলেন স্কুলটা আমরা ভেঙি, এই যে দেখেন কি আছে এখানে, খেয়াল করেন। প্রথম হচ্ছে বলেন তো আলিফ, তারপরে কি? সিন, তারপরে কি? কাফ, তারপরে কি? ওয়াও, তারপরে কি? লাম। দেখেন আলিফ সিন কাফ ওয়াও লাম, স্কুল, ওকে? ক্লিয়ার? আপ স্কুল যা, এখন স্কুলে যাও, ক্লিয়ার কি?
জি জি ক্লিয়ার। ওকে, জি ওস্তাদ জি। একটু কথা বলবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না আসলে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। সেটা তো আমাকে, আমি না বুঝলে তো একটু বিপদ, তখন আমি কিভাবে করবো। ওকে, চাল, চাল মানে হচ্ছে চলো, এটা চালনা মাছদার থেকে, চালনা আমার শিখা, চাল মানে চলো, ঠিক আছে। তো বলতেছে আরেকটা হচ্ছে চাওয়াল, চাওয়াল মানে হচ্ছে চাউল, আমরা যেটা বলতে থাকি চাওয়াল, ঠিক আছে। বলতেছে চাওয়াল উঠালো, এই যে পড়ে গেছে, উঠালো মানে কে, উঠাও, চাওয়াল উস্তাদ জি, এটা উঠালো। বল হইলে কেমনে? চা বলেন তো ই নাই, বে নাই। ওয়াও আছে তো, ওয়াও কি বে হবে? বে না, বে না, বে না, একটু উচ্চারণে তো একটু থাকে, চাওয়াল। আপনি এটা তো ওয়াওটাকে ফার্সিতে বললেন, ফার্সিতে তো ওয়াও মানে বীর মতো হইলো আর কি। ফার্সিতে আমি ওয়াওটা পুরাপুরি ভি, পুরাপুরি ভি উচ্চারণের ই হয় না, আপনি আমার কথাটা খেয়াল করেনি। ওয়াওটা ফার্সিতে ভ, ভ, আপনি যদি ভি বলেন, ভি, ভি তো আপনার দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে, কিন্তু ফার্সিতে ওয়াওটা ভ, ঠোঁট বন্ধ হবে না, একটু বাতাস বের হবে, ঠিক আছে। তো এই উর্দুর ক্ষেত্রে এই জিনিসটা আপনি করেন, কিছু কিছু শব্দ তো ভাই একটুই করতে হবে আপনার। ফার্সিতে যদি পুরোপুরি ভি, আমি যেটাকে বলছি ওইটা আমি বুঝানোর ক্ষেত্রে বলছি, কিন্তু পুরোপুরি ভি আপনি উচ্চারণ করতে পারবেন না। ভি আপনাকে একটু বাতাস বের করতে হবে, পুরোপুরি ঠোঁট লাগবে না, দুই ঠোঁট একসাথে লাগবে না, বুঝতে পারছেন। তো চাওয়াল, চাওয়াল মানে হচ্ছে আমি কিন্তু এখানে দুই ঠোঁট লাগাইতেছি না, ওয়াওয়ের ক্ষেত্রে কিন্তু আমি দুই ঠোঁট লাগাচ্ছি না, আমার পুরোপুরি বন্ধ হচ্ছে না, চাওয়াল একটু বাতাস বের হয় আমার, বুঝতে পারছেন। জি উস্তাদ জি। চাওয়াল উঠালো, উঠালো মানে উঠিয়ে নাও বা উঠাও, এই পড়ে গেছে বলতে আছে চাওয়াল উঠালো, ঠিক আছে, উঠিয়ে নাও। ওকে, উঠালো, এখানে উঠালো কি কি আছে বলেন তো। প্রথমে আলিফ আছে, আলিফ তে হে আলিফ লাম ওয়াও। যে দুই চেশমি হে, আলিফ লাম ওয়াও, 1 2 3 4 5 6, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠালো। ওকে, হ্যাঁ হ্যাঁ ভিডিও পাইছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে কোথায় ওইটা আছে আমি জিজ্ঞেস করছিলাম মেসেজে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো আবার, ঠিক আছে। ওকে, হ্যাঁ তারপর হচ্ছে হাক, হাক মানে হচ্ছে সত্য, ঠিক আছে। ঠিক আছে, বা হাক অধিকারও বলতে পারে। তারপর হচ্ছে হাজ, বলতে হাজ কো চলো, হজে চলো, হাজ কো চলো মানে কি, হজে চলো, ঠিক আছে, হজে চলো, হাজ কো চলো মানে হজে চলো। ওকে, তো এখানে কো মানে হচ্ছে কি, কে কাফ ওয়াও, ঠিক আছে, হাজ কো চলো, হজে চলো, হজে চলো। ওকে, ক্লিয়ার ভাই, বুঝে আসছে আপনাদের। জি ওস্তাদ জি। ওকে ওকে, তারপরে হচ্ছে এখানে খে, খুদা, খোদা আছে, খোদা যেটা ফার্সি থেকে আসছে, খোদা। তারপর হচ্ছে খাত, খাত মানে হচ্ছে লেখা, ঠিক আছে। তো বলতেছে, আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, জি। খুদা মানে হাংরি, আর হচ্ছে খোদা মানে আল্লাহ, এটার ডিফারেন্সটা কিরকম? বুঝি নাই, বুঝি নাই, একটু বলেন তো আবার। মানে ইংলিশে যদি বলি ক্ষুধা, হাংরি যেটা, হ্যাঁ, আর একটা হচ্ছে খোদা মানে আল্লাহকে যেটা নির্দেশ করতেছে, সেটার ডিফারেন্সটা কিরকম উর্দুতে লিখলে? ইংলিশেরটা তো আমি জানি না কিভাবে বলে, ইংলিশেরটা তো কিন্তু এই যে খোদা যেটা, এই শব্দটা মূলত এইখান থেকে আসছে। আমি আমার এক ওস্তাদকে আমি জিজ্ঞেস করছিলাম, এটাকে খোদ আ থেকে इसमें এইটা হচ্ছে খুদ, তারপর হচ্ছে আ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে এটা অমাদান মাজদার থেকে আসছে, মানে যে নিজে নিজে এসেছে, যাকে কেউ মানে অস্তিত্বে দেয় নেই। অর্থাৎ যেমন আমাদের অস্তিত্ব কে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন,
কিন্তু আল্লাহকে খোদা মানে খোদা কেন বলা হয়? যার অস্তিত্ব সে নিজে, অর্থাৎ তাকে কেউ নতুন করে অস্তিত্ব দেয়নি, অর্থাৎ তিনি নিজে নিজেই তার অস্তিত্বের মধ্যে আছেন। এই শব্দটা মূলত এইভাবে ব্যাখ্যা করা হয়। खुद आने वाला उस्ताद जी। হ্যাঁ, খোদ আনেওয়ালা মানে যে নিজে নিজে, যার সত্তা সে নিজে, তাকে কেউ অপর কেউ মানে তৈরি করেনি বা তাকে কেউ তার সত্তা তাকে দেয়নি, যে নিজে নিজে চলে আসছে। তবে আমি এটার পক্ষে না, খোদা বলাটার পক্ষে আমি না, ঠিক আছে। তারপর এখন উস্তাদ জি একটু কি বলবো উস্তাদ জি? জি বলেন। যে ভাই প্রশ্ন করছে যে ক্ষুধা আর কি হাংরি, যেটা বিশেষ করে আপনার এই মানে আমাদের এই ভারতীয় সাবকন্টিনেন্টে ক্ষুধা তো মানে ওই যে খ মধ্যনস্য যেটা ক্ষিয়, ওই ক্ষুধা ওইভাবে লেখে। আর এই যে ক্ষুধা মানে আল্লাহ আর কি, এটা যেটা এক জায়গায় পড়ছি যে আল্লামা ইকবাল যে আছে, উনি এই খুদ শব্দটা উনি মানে ওনার মানে উনি তৈরি করছে আর কি, এই মানে শব্দটা আর কি। খুদ মানে নিজ আর কি, মানে খুদ কো মিটা দে। ওইটা ইকবালের যেটা আমি জানি না, ইকবালের একটা খুদি দর্শন আছে, আপনারা জানেন কিনা? জি, ওইটা থেকে নাকি এই শব্দটা আসছে আর কি। না, এটা ইরানিরা খোদা শব্দ, যেমন ইরানিরা একটা শব্দ ব্যবহার করে, আমরা বলি না আল্লাহর কসম, ইরানিরা বলে বেখুদা। বুঝতে পারছেন? আল্লাহর কসম, বেখুদা মানে কি? আল্লাহর কসম। আচ্ছা, একটু ভাই একটা মিনিট পাশে বা থাকবো এখানে, যে কাস্টমার কল দিবা, ল্যাপটপ আছে না বা ট্যাব আছে না, দেখি না, কল দিবা, তুমি ওর সাথে থাকবো, প্রয়োজন আছে, ঠিক আছে? কয়টা দিবা? আবার রাইতে 3টা বাজে দিও না, যখন আমি ঘুমায় থাকবো। আমি কিন্তু মনে রাখবো। ওকে, আচ্ছা জি। তো আমি এটা জানি না, আল্লামা ইকবালের খুদি দর্শন আমি পড়ছি, তো ওনার খুদি দর্শন সম্পর্কে খোদা এটা ইরানিরা বলে থাকে বেখোদা মানে আল্লাহর কসম, ঠিক আছে? তো এই মানে খোদা এইটাই বলা হয়েছে যে নিজে নিজে যার অস্তিত্বে এসেছেন, অর্থাৎ তাকে কেউ অস্তিত্ব দেয় নাই, তাকে কেউ সৃষ্টিও করেনি। ওই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে তাকে কেউ সৃষ্টি করে নাই, ঠিক আছে, তার সন্তানও নাই, এই ধরনের আমরা সূরা ইখলাসের যে এটা পড়ি আমরা। তো এই হচ্ছে। তবে এটা আমি বলি, এটা আমরা কেন বলে থাকি? আপনারা জানেন যে ফার্সি প্রায় 600 বছর আমাদের দেশে মাতৃভাষা হিসেবে ছিল। ওই তো অনেক শব্দ আমরা ওই ফার্সি থেকে আমাদের বাংলা ভাষায় আপনার প্রবেশ করছে। তো এগুলো চাইলেও আপনার এখন আর পরিবর্তন করা সম্ভব না, কারণ হাজার হাজার ফার্সি শব্দ আমরা ব্যবহার করতেছি দৈনন্দিন। ওস্তাদ জি, কোন সময় আমাদের ফার্সি আমাদের ছিল? জি, কোন সময় আমরা ফার্সিতে কথা বলছি মানে এই অঞ্চলের মানুষ? আমরা মূলত 1204 থেকে 1837 সাল পর্যন্ত এই উপমহাদেশের মানুষ ফার্সি ভাষায় কথা বলছেন, এবং আপনার সরকারি ভাষা ছিল ফার্সি। অর্থাৎ যত ধরনের দলিল, যত ধরনের আপনার দাপ্তরিক কাজ বা ওই আপনার বিভিন্ন মামলা মুকদ্দমা সবকিছু ফার্সিতে লেখা হইতে হবে। মানে ওই আপনার মুঘল আমলে এটা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, 1204 থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরেই মূলত ফার্সি আসছে। তারপর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, আসার পরে তো তারা হুট করে ফার্সিটাকে আপনার বাদ দিতে পারেনি। তারা অনেক চেষ্টা করছে, অনেক বছর ছিল, থাকার পরে গিয়ে শেষ পর্যন্ত 1837 সালে গিয়ে তারা ফার্সিটাকে আপনার পুরোপুরি মানে সরকারি ভাষা থেকে তারা বাদ মানে বিলুপ্ত করে দিছে। তো ওই তারপর থেকে আস্তে 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 আপনার মানে জি পরবর্তীতে তারা এসে এটাকে বিলুপ্ত করে দিছে। পরে আস্তে আস্তে ফার্সির চর্চাটা উঠে যাইতে যেতে এখন মাদ্রাসাতে পর্যন্ত ফার্সি পড়ানো হয় না। অথচ আপনারা জানেন কিনা, এখনো পর্যন্ত যদি আপনার প্রাচীন বিভিন্ন দলিলাদিল্লা ঘাটতে যান, সব ফার্সিতে। এখন ফার্সি ওই জিনিসগুলো বের করার মতো বাংলাদেশে হাতে গোনা আপনার 8 থেকে 10 জন লোক আছে, এছাড়া বাংলাদেশে আর কোনো লোক নাই যারা ফার্সি থেকে ওই জিনিসগুলো বের করে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে অসংখ্য ফার্সি পাণ্ডুলিপি আছে। সরকারি মাদ্রাসা আলিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসা, অসংখ্য পাণ্ডুলিপি আছে ফার্সিতে। না ওনারাও জীবনে পড়ে না বা কাউকে দেয়ও না, পোকা খেয়ে শেষ করে ফেলতেছে পাণ্ডুলিপিগুলো। অথচ ওগুলো পড়লে আপনি অনেক ইতিহাস জানতে পারবেন। কিন্তু
আমাদের স্যাররা গেছে, স্যারদেরকে দেয় না। আপনার জাদুঘরের মধ্যে ফার্সি পাণ্ডুলিপি আছে। আহসান মঞ্জিলে হুজুর সলিমুল্লাহ ওনার নিজের লেখা অনেকগুলো ফার্সি কিতাব আছে। আমার স্যার বলছিল যে স্যার পর্যন্ত দিছিল আপনার, যে আমাদেরকে দেন, আমরা বসে বসে এই কাজগুলো করি, অনুবাদের কাজ করি। ওই তারা ওই মন্ত্রণালয়ে যেতে বলছে, অমুক জায়গায় বিভিন্ন জায়গায় যেতে বলে, পরে স্যাররা বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে আমরা করবো না এই কাজ, মানে দেয় না আর কি। কিন্তু স্যারদেরকে যদি দিত তাহলে এই কাজগুলো বের হয়ে আসে, বুঝতে পারছেন? আচ্ছা হুজুর একটা জিনিস, বর্তমানে তো সবগুলা জিনিস মানে ছবি তুলে আর্কাইভ করে রাখলেই হয়, মানে ধরতে যদি না দেয় এমনি জিনিসটা তারা ওপেন করলে আমরা যদি আর্কাইভ করে রাখি তাহলে এটা যে কেউই অ্যাক্সেস করতে পারবে না। আপনার পাণ্ডুলিপির কিছু কিছু পাণ্ডুলিপি এমন অবস্থা হয়েছে, এটা ছবি তুললে আরো বোঝা যায় না, সরাসরি তো বোঝা যায় না, ছবি তুললে আরো বোঝা যায় না, বুঝতে পারছেন? ও আচ্ছা। পাণ্ডুলিপি আপনার অনেক আগের পাণ্ডুলিপি না, কিছু কিছু জিনিস আছে যে এগুলো আপনার এমনি বোঝা যায় না, ছবি তুললে আরো বোঝা যায় না। তো এগুলো তখন ছবি তুলে শুধুমাত্র ওগুলোর করলেও কাজ হয় না, বুঝতে পারছেন? আমরা নিজেরাই তো দেখছি। এতবার আমাদের একটা কাজ, আমি আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার, যে আমরা জানুয়ারিতে একটা কাজ করবো আর কি, স্যার বলছে ঢাকা লাইব্রেরিতে কতগুলো ফার্সি পাণ্ডুলিপি আছে সেই সম্পর্কে আমরা এই করবো আর কি। এই একটা কাজ আমাদের, দেখা যাক তারপরে হয় কিনা। এই হচ্ছে অবস্থা আর কি। তো পড়েন, অসংখ্য কিতাব আছে আপনার, ধর্মীয় কাজে যান, উর্দু ফার্সি অসংখ্য আপনার কিতাব আছে। আপনি বিভিন্ন শেয়ারের কবিতা পড়তে যান, আপনার অসংখ্য কবিতা ফার্সিতে উর্দুতে পাবেন আপনি। তো ফার্সি উর্দু আমরা যারা মাদ্রাসা পড়ি বা আমাদের এই অঞ্চলের মানুষ কখনোই চর্চা ছেড়ে দেওয়াটা, এটা অনেক বড় একটা ভুল। এখন তো নাই বললেই চলে, মাদ্রাসাগুলোতে নাই। এখন শুধুমাত্র কয়েকটি ইউনিভার্সিটিতে ফার্সি চর্চা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা ইনস্টিটিউটে উর্দু ফার্সি চর্চাটা আছে। আর হচ্ছে ইরান কালচারাল সেন্টারে পাবেন আপনি ফার্সি চর্চা, ফার্সি দুই একটা কোর্স করানো হয়। এছাড়া উর্দু ফার্সি আর উর্দু কিছু আছে মাদ্রাসাগুলোতে আছে, কিন্তু এখন ওই উর্দুগুলোকে উঠায় দিতেছে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো থেকে, মানে ইদানিং তারা উর্দু উঠায় দিয়ে আরবির দিকে বেশি ঝোঁক দিতেছে, যেটা গত 2-3 বছরে দেখা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ভালো লক্ষণ না। অসংখ্য কিতাব আছে, এগুলো আসলে আলিয়া মাদ্রাসা তো নাই, এগুলো চর্চা তো নাই বললেই চলে। কওমি মাদ্রাসাগুলো তো এখন আস্তে আস্তে উর্দু ফার্সি উঠায় দিতেছে, কিন্তু এটা উচিত না। উস্তাদ জি, ওই ইরানি কালচারে কাদের কোর্স করা হয়? ইরানি কালচারে এই জুনিয়র কোর্স আছে, আর হচ্ছে আপনার ওই সিনিয়র কোর্স আছে, ওই সপ্তাহে 1 দিন না 2 দিন যেন, বুঝতে পারছেন? কিন্তু ওতে অতটা ফায়দা হয় না। ওই আপনার যখন এই কোর্সটা 1 বছর চলে যায়, এত লং টাইম সময় সবাই তো দিতে পারে না। আপনি ব্যস্ত, আমি ব্যস্ত, 2 মাস 3 মাস যাবো, এরপরে আমরাই যাই না। তো ওই কোর্সগুলো শেষ করাটা খুব টাফ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এটার জন্য শর্ট কোর্স হইলে, শর্ট কোর্সের মধ্যে একটা জিনিস আপনি শিখে গেলেন, আপনার ভালো লাগবে, পরবর্তীতে নেক্সট কোর্সে আপনি ভর্তি হয়ে গেলেন। এটার জন্য আমরা তো এখন 3 মাস করছি, সামনে আমরা 2 মাস করবো কোর্স, তবে ক্লাস টাইম বাড়ায় দিব। যেমন এই 30টা ক্লাস আমরা 2 মাসে শেষ করবো, সপ্তাহে 3টা বা 4টা করে ক্লাস আমরা দিব, কিন্তু কোর্স আমাদের 2 মাসে শেষ করবো। তাহলে সবার আগ্রহ থাকে, আমারও আগ্রহ থাকবে, শিক্ষার্থীদের আগ্রহ থাকবে। কিন্তু যখন আমরা এটাও তো ওস্তাদ যে আমাদের এটাও তো করে ফেলতে পারেন তাহলে। হ্যাঁ, মানে আমাদের যে চলমান যে কোর্সটা, এটাও তো 2 মাস শেষ করতে পারেন। সবাই তো এটা রাজি হবে না। সপ্তাহে 3 দিন করে হইলে তো 2 মাসে শেষ হয়ে যায়, কিন্তু সবাইকে এটা সময় দিতে পারবে, এটা তো দেখার বিষয়, বুঝলেন? এই হচ্ছে, আপনারা সময় দিতে পারলে আমি একদম ফ্রি আছি, আমার কোনো নেই। আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন আপনাদেরকে পড়াইতে পারি। এটা ওস্তাদ যে আপনি বুট নিতে পারেন আর কি আপনার হোয়াটসঅ্যাপে, তাহলে 2 মাসে আপনাদের টোটাল 60টা ক্লাস হয়ে যায়, ফার্সি 30, হ্যাঁ। 30। যেহেতু বিষয়টা ভাষা শিখার, হ্যাঁ, এমনিতে কোর্স শেষ করে আমাদের লাভ নেই, আমাদের শেখা প্রয়োজন। একটু সময় নিলেও আমি মনে করি যে সবার জন্য সুবিধা হয়, কারণ একবারে সপ্তাহে 4 দিন বা আচ্ছা ঠিক আছে, 3 দিন সময়, অসুবিধা নেই, আমরা এটা আমরা ভালোভাবে শিখতে চাই। শফিক ভাই, আমরা তো যদি রিপিটেডলি ক্লাস নেয় বারবার, দেখি। তারপর হচ্ছে দেখেন, বলতেছে খোদা কো ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। খোদা কো ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো, মানে আল্লাহকে কি করো? স্মরণ করো। ইয়াদ মানে হচ্ছে স্মরণ করা, ঠিক আছে? এটা ইয়াদ কারনা মাজদার থেকে আসছে, ইয়াদ কারনা, ঠিক আছে?
ইয়াদ কারনা। ফার্সিতে মাসদারের আলামত হচ্ছে নুন আলিফ, ঠিক আছে? এই উর্দুতে মাসদারের আলামত হচ্ছে নুন আলিফ। যেমন আপনি এইভাবে অনেকগুলো মাসদার পাবেন, আনা, জানা, ঠিক আছে, খানা, এই যে মাসদারের আলামত, ঠিক আছে? এগুলো হচ্ছে মাসদারের আলামত। তারপরে হচ্ছে আপনার বলতেছে যে দাম, দাম মানে হচ্ছে শ্বাস, ঠিক আছে? দাম মানে হচ্ছে শ্বাস, ঠিক আছে? দাম মানে শ্বাস। দের, দের মানে হচ্ছে দেরি, ঠিক আছে? দের মানে হচ্ছে কি দেরি। যে মাদ্রাসে বা মাদ্রাসা দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না, মাদ্রাসে দের সে না যা, মানে মাদ্রাসা দেরিতে যেও না, ঠিক আছে? তো মাদ্রাসা এখানে কি কি শব্দ আছে আমরা দেখি, কি কি বর্ণ আছে। মিম, দাল, রে, সিন, হে, ঠিক আছে? মিম, দাল, রে, সিন, হে, ঠিক আছে? মাদ্রাসে, মাদ্রাসে দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না, ঠিক আছে? ডার, ডার মানে হচ্ছে ভয়, ডার মানে কি ভয়, ভয়, ঠিক আছে? ডার ভয়। ডাক্তার, ডাক্তার, ডে আলিফ কাফ টেরে, ডাক্তার, ঠিক আছে? ডাক্তার। খোদা বা রব সে ডার, যে আল্লাহকে ভয় করো, খোদা বা রব সে ডার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো, ভয় করো, ঠিক আছে? তো দেখেন এখানে সে, সে মানে কি কি আছে, সিন, ইয়ায় মাঝুল, ঠিক আছে? সে, হ্যাঁ, সে, খোদা আছে বা রব সে ডার, আল্লাহকে ভয় করো, ওকে। এরপর হচ্ছে জাররা, জাররা মানে হচ্ছে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা বিন্দু, বিন্দু পরিমাণ, ঠিক আছে? জাররা, ওই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়া, যাররাতিন, জাররা মানে বিন্দু পরিমাণ আর কি, ঠিক আছে? জিক, জিক মানে হচ্ছে জিকির, ঠিক আছে? জিক কারক, জিকির করো, ঠিক আছে? জিক কারকই জিকির করো। তো কারো এটা আমরা পড়ে আসছি, কাফ রে ওয়াও, জিক কারো, ঠিক আছে? তারপর হচ্ছে রোনা, রোনা মানে হচ্ছে কান্না করা, মাসদার এটা। রোনা মানে কি কান্না করা, কান্না করা, ঠিক আছে? রোনা। তারপর হচ্ছে রাহাম, রাহাম মানে হচ্ছে রহম, ঠিক আছে? দয়া। বলতেছে মা বা, এই যে দেখেন নুনে গুন্না, ওই ফার্সিতে যে নুনে গুন্নার কথা বলতেছেন, এইটা হচ্ছে নুনে গুন্না। এখানে নুনটা উচ্চারণ হবে না, তবে নুনটা নাকের মধ্যে আসবে। উচ্চারণ করার সময় নুনটা সরাসরি উচ্চারণ না হয়ে নাকে উচ্চারিত হবে। মা, মা, মা বাপ সে, মা বাপ পার, পার মানে হচ্ছে উপর। মা বাপ পার রাহম করো, মা বাবার উপর দয়া করো, মা বাবার উপর কি করো, দয়া করো, ঠিক আছে? মা বাপ পার রাহম কর, মা বাবার উপর দয়া করো। ক্লিয়ার? যে নুনে গুন্নার প্রশ্নটা করছিলেন, এই যে এটা নুনে গুন্না, ঠিক আছে? এই গুন্নাটা ফার্সিতে নাই, উর্দুতে আছে। মা বাপ পার রাহম কর, মা বাবার উপর কি করো, দয়া করো। ক্লিয়ার? জি ওস্তাদ জি। ওকে। রুরা, রুরা মানে হচ্ছে আপনার পাথরের টুকরা, ঠিক আছে? একটা প্রস্তর খণ্ড, রুরা, ঠিক আছে? বলতেছে ইয়ে রুরা হে, যে এটা একটা পাথরের টুকরা, এ রুরা হে, এটা কি একটা পাথরের টুকরা, রুরা, প্রস্তর খণ্ড বা পাথরের টুকরা, ওকে। জাবা, রুরা কি শুধু রুরা নাকি শক্তিশালী বা শক্ত বোঝাতে ব্যবহার করছে এটা? না না না, রুরা পাথরের খণ্ড। তারপরে রুর বলতে জানি যে খুব কঠিন, নির্মম, এটা বুঝি, এটা বোঝাবে কিনা এই রুরা? ওই যে রুড ব্যবহার যেটা বলতেছেন, এটা কি সে তো হ্যাঁ হইতে পারে, শক্ত ব্যবহার, খারাপ ব্যবহার, হ্যাঁ ঠিক আছে, যে তার ব্যবহারটা খুব রুড হইতে পারে। এই শব্দটা হয়তো উর্দু থেকে আসছে, ঠিক আছে? মানে এটা বুঝাচ্ছে মানে শক্ত জাতীয় একটা জিনিস। এখন আপনার দিল যদি শক্ত হয় হইতে পারে, ঠিক আছে? তো রুড়া মানে শক্ত বা একটা পাথর খণ্ড বা প্রস্তর খণ্ড, ওকে। জাবান, জাবান মানে হচ্ছে তো জাবান। জাকাত মানে হচ্ছে জাকাত। হামিশে জাকাত দে, বলতেছে সবসময় জাকাত দাও, অর্থাৎ আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনি জাকাত দিবেন, ঠিক আছে? হামিশে মানে সবসময়, হামিশে। হামিশেটা দেখেন তো কিভাবে আসছে, এই হে, তারপরে মিম, তারপরে হচ্ছে
আপনার ইয়া, তারপর হচ্ছে শিন, তারপর আবার কি হে। এই যে দেখেন এখানে হেটা দেখছেন কিভাবে আসছে, এইভাবে দিয়ে এইভাবে দিছে, মাথাটা দিয়ে একটা এখানে দিয়ে দিছে কমার মতন, এটা কিন্তু হে, এই যে হে, ঠিক আছে, হে, ওকে, কমা হামেশে, হামেশে মানে সবসময় জাকাত দাও। তারপরে হচ্ছে আচ্ছা এই শব্দটা ওয়েট, আচ্ছা এটা দেখেন জলে, জলে মানে হচ্ছে যে আপনার জলে কি পড়াইছিলাম বলেন তো একটু, দেখে শিশির নাকি ওস্তাদ, শিশির, শিশির, হ্যাঁ, যে কাল জলে পাড়া মানে কালকে কি হয়েছে, শিশির, শিশির পড়েছে, ঠিক আছে, শিশির পড়েছে, ওকে, জলে পড়া, জলে পড়া, ওকে, জলে উস্তাদ এর উচ্চারণটা কি বললেন, জলে, জলে, সরি এটা ফার্সি তো আপনি জালে বলবেন, জালে, ঠিক আছে, ফার্সির মতন না বলে জালে বলবেন, জালে, জালে মানে হচ্ছে আপনার শিশির, কাল জালে পাড়া মানে কালকে কি পড়েছে, শিশির পড়েছে, ঠিক আছে। আরেকটা এখানে শব্দ জার্ফ, জার্ফ মানে হচ্ছে আপনার অনুভব বা গভীর চিন্তা, ঠিক আছে, জার্ফ, গভীর বা অনুভব, ঠিক আছে, জার্ফ এই ধরনের অর্থ দেয়, ওকে, জার্ফ, এই দোনোটা শব্দ কিন্তু ফার্সি থেকে আসছে, হ্যাঁ, ফার্সি থেকে উর্দুতে আছে। জার্ফ মানে হচ্ছে গভীর, আর জালে মানে হচ্ছে শিশির বিন্দু, তো কাল জালে পড়া, যে কালকে শিশির পড়েছে, ওকে, যেমন তারপরে হচ্ছে আপনার, আচ্ছা এখানে এখন আছে পুরকারো, পুরকারো মানে হচ্ছে পূর্ণ করো, এখানে কিছু শূন্যস্থান পূর্ণ, যেমন রে দিয়া রুরা, তারপরে হে দিয়া হাজ, তারপরে এটা হচ্ছে জালে, তারপরে এটা হচ্ছে জিক হবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি সাওয়াব মানে সব, এটা হচ্ছে তালা, ওকে, তালা, এটা পুর করতে বলছে। আচ্ছা শিক্ষকের ফার্সি এই উর্দু কি বলেন তো, শিক্ষকের উর্দু কি? আলেম হবে না? উস্তাদ, উস্তাদ। আর শিক্ষিকার উর্দু কি? উস্তাজা না, উস্তাদনি, ওস্তানি, ওস্তানি, এই যে দেখেন এইখানে, এইখানে খেয়াল করেন, ওস্তাদ শিক্ষক, ওস্তানি শিক্ষিকা, ঠিক আছে, ওস্তানি শিক্ষিকা, ওকে, বুঝে আসছে, ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এখানে অনেক আছে, তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এখান থেকে পড়ব, 22 নাম্বার পেজ থেকে পড়ব, এই সরি হ্যাঁ 22 নাম্বার সাব সাচ মানে শনিবার আমরা এখান থেকে পড়ব, ক্লিয়ার।